আচ্ছা, যাই হোক, আমরা এখন আজকে আলোচনা শুরু করে দেই। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা। ফেব্রুয়ারি 1969। তো কবিতাটার টাইটেল দেখে কি বোঝা যাচ্ছে? 1969 সালে আমাদের এই দেশে কি হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানটা হচ্ছে একটা আন্দোলন, কতগুলো দাবি নিয়ে এই আন্দোলনটা করা হয়েছিল। তো যাই হোক, এই আন্দোলন যখন 1969 সালে হয়েছিল, কবি শামসুর রহমান এই কবিতায় বলেছেন যে এই আন্দোলনটা, অর্থাৎ এই 1969-এর যে আন্দোলনটা, এই আন্দোলনটা যেন 1952 সালের আন্দোলনের মতো। মানে শামসুর রহমান এই 1969 সালে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটাকে দেখে তার কবিতায় তুলে ধরেছেন যেন এই আন্দোলনটা 1952 সালের মতো একটা আন্দোলন। 1952 সালে কি হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। অর্থাৎ ভাষা আন্দোলনের সাথে এই গণ অভ্যুত্থান আন্দোলনের একটা সম্পর্ক তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তো চলো শুরু করা যাক। এই কবিতায় তিনি কিভাবে এই দুইটা জিনিসকে একখানে করেছেন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া হচ্ছে একটা ফুল। তো এই ফুলটার রং কি? লাল। তো বলতেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না যে শহরের রাস্তাঘাটের আশেপাশে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, এরকমটা না। এটা দ্বারা বোঝাইছে যে শহরের পথে পথে কৃষ্ণচূড়ার মতো। কৃষ্ণচূড়ার রং কি? লাল না? সেই লালটাকে রক্তের রঙের সাথে তুলনা করছে। রক্তের রঙও কি? লাল। সেইভাবে তুলনা করতেছে কবি যে আবার দেখো রাস্তাঘাটে কি হচ্ছে। রাস্তাঘাটে আবার আন্দোলন চলতেছে। কিসের আন্দোলন? গণ অভ্যুত্থানের আন্দোলন। যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কৃষ্ণচূড়া দ্বারা কি বোঝানো হচ্ছে? যারা আন্দোলন করতেছে তাদেরকে বলা হচ্ছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কেমন? নিবিড় হয়ে। নিবিড় মানে কি? সম্মিলিতভাবে একসাথে একত্রিত হয়ে কি হচ্ছে? একটা আন্দোলন হচ্ছে। কিসের আন্দোলন? 1969-এর গণ অভ্যুত্থান আন্দোলন। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তো কবি শামসুর রহমান বলতেছে যে কখনো মিছিলে, যে কবি শামসুর রহমান নিজে কখনো মিছিল করতে গিয়ে নিজে দেখেছে, আবার কখনো একা একা হেঁটে হেঁটে যেতে যেতে দেখেছে। কি দেখেছে? যেতে যেতে মনে হয় ফুল নয়, অর্থাৎ যাদেরকে দেখতেছে, যারা আন্দোলন করতেছে, তারা ফুল নয়, তারা কি? ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তো শহীদের, কোন শহীদের? যারা 1952 সালে শহীদ হয়েছে সেই সকল শহীদদের। আর ঝলকিত রক্তের বুদবুদ, রক্তের বুদবুদ হচ্ছে এখানে রক্তের প্রতিচ্ছবি হিসাবে। এখানে শামসুর রহমান বলতে চাচ্ছে যে এই 1969 সালে এসে যাদেরকে আমি আন্দোলন করতে দেখতেছি, এদেরকে দেখে যেন মনে হচ্ছে যে 1952 সালে যারা আন্দোলন করেছিল, যে সকল শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করেছি, সেই সকল শহীদদেরকে স্মরণ করে বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে যেন এরা হচ্ছে সেই ভাষা আন্দোলনের শহীদরা, যারা 1952 সালে আন্দোলন করতেছিল। যে এই 1969 সালে আমি আন্দোলনটাকে দেখে মনে করতেছি, মনে হচ্ছে যেন সেই 1952-এর শহীদেরা এসে আবারও আন্দোলন করতেছে। এরকম একটা ফিলিংস মনের মধ্যে উঠতেছে। কার? কবি শামসুর রহমানের। তো অনেক সময় আমরা কি করি? আমরা বাস্তবে কোনো একটা ঘটনা দেখে অতীতের কোনো একটা ঘটনার সাথে সেটা তুলনা করি, যে আমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় ওই ঘটনার সাথে একটা সেম জিনিস। ব্যাপারটা হচ্ছে এরকম। শামসুর রহমান আজকে 1969 সালে একটা আন্দোলন দেখতেছে, গণ অভ্যুত্থান আন্দোলন। সেই আন্দোলনটাকে তিনি 1952 সালে আন্দোলনের সাথে তুলনা করতেছে। তারপরে বলতেছে স্মৃতিগন্ধে ভরপুর। কিসের স্মৃতিগন্ধ? সেই 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা যারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের স্মৃতি, সেই আন্দোলনের স্মৃতিটা, অর্থাৎ সেই সকল কথাগুলো কবি শামসুর রহমানের এখন মনে পড়তেছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে 21-এর কৃষ্ণচূড়া হচ্ছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তারা কি? আমাদের চেতনার একটা কি? রং, এক ধরনের একটা রং। তারপরে বলছে এই রঙের বিপরীতে আছে অন্য একটা রং। এই রঙের, এই ভাষা আন্দোলনের শহীদের বিরুদ্ধে আর একটা রং আছে। সেই রংগুলো কি? সেই রংটা হচ্ছে আমাদের দেশদ্রোহীরা, যারা দেশের বিরোধিতা করছিল, অথবা সন্ত্রাস, হানাহানি, এই সকলকে বোঝানো হচ্ছে। এই সকল জিনিসকে বলা হচ্ছে অন্য রং। অর্থাৎ বলতেছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের একটা কি? রং। এই রংটা কি? ভালো কিছু বয়ে আনে। আমাদের ভাষার শহীদদেরকে বা দেশপ্রেমকে বলা হচ্ছে এই চেতনার ওই রং। আর এই রঙের বিপরীতে আছে অন্য রং। সেই অন্য রংটা কি? দেশদ্রোহী বা সন্ত্রাস, এই ধরনের
অন্য কিছু একটা, নেগেটিভ কিছু একটা, এটা হচ্ছে অন্য রং। যে রং লাগে না ভালো, এই যে সন্ত্রাস, এই যে দেশদ্রোহী, এই রংটা কখনো ভালো লাগে? লাগে না। তারপরে কি বলছে, যে রং সন্ত্রাস আনে, এই যে দেশদ্রোহী মনোভাবটা কি আনে? সন্ত্রাস বয়ে আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এই রং, এখন সে রং ছেয়ে গেছে পথঘাট, সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। কিসের কিসের রঙে ছেয়ে গেছে সারা দেশ? এই অন্য রঙে, অর্থাৎ দেশদ্রোহিতায় সারা পথঘাট এখন দেশে কি ভরে গেছে। দেশে এখন সন্ত্রাস, হানাহানি, যে অত্যাচার, নিপীড়ন, এগুলো খুব বেশি চলতেছে। এইটাকে বলতেছে অন্য রং। যে এই অন্য রঙে কি হচ্ছে? পথঘাট সারা দেশ ছেয়ে গেছে, ঘাতকের অশুভ আস্তানা। তো পাকিস্তানিরা সেই সময়, অর্থাৎ এই 1969 সালে, তখন আমাদেরকে মনে করতো যে আমরা একটা নিচু জাতি, আমরা পূর্ব বাংলা হচ্ছে কি একটা নিচু জাতি। আমাদেরকে সবসময় তারা শোষণ, নিপীড়ন করতো, অত্যাচার করতো। তারা সবসময় আমাদেরকে ভাবতো যে আমরা যেন নির্যাতিত হওয়ার জন্য যেন জন্মেছি, এরকম একটা ভাবতো। এই জন্য তখন আমাদের এই পূর্ব বাংলাকে বলা হতো ঘাতকের অশুভ আস্তানা। ওকে, তারপরে কবি বলছে, আমি আর আমার মতোই বহু লোক, অর্থাৎ আমি এবং আমার মতো আরো অনেক লোক রাত্রি দিন, দিনে রাতে ভুলুণ্ঠিত, অর্থাৎ নির্যাতিত ঘাতকের আস্তানায়। কোথায়? ঘাতকের আস্তানায়। তারপরে বলতেছে, কেউ মরা, কেউ মরে গেছে, আধমরা কেউ, কেউ কেউ আবার আধমরা হয়ে আছে। ব্যাপারটা তো বুঝতেই পারছো। কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। তো পাকিস্তানিরা যখন অত্যাচার করছিল, কাউকে কাউকে মেরে ফেলেছে, আর কাউকে কাউকে কি আধমরা করে রেখেছে। আবার কেউ কেউ এই সকল যে অত্যাচার সহ্য করতে না পারে আন্দোলনে নেমেছে, অর্থাৎ জেদি হয়েছে, তারা দারুণ বিপ্লবে ফেটে পড়েছে। সেই সকল কথাগুলো তিনি তুলে ধরছে। তারপরে বলছে, চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। এখানে মানবিক বাগান এবং কমলবন, এই দুটো দ্বারা বোঝানো হচ্ছে মানুষের যে অধিকার, চাওয়া পাওয়া, দাবি দেওয়া, এগুলোকে বলা হচ্ছে মানবিক বাগান এবং কমলবন। অর্থাৎ চতুর্দিকে মানুষের অধিকারগুলো কি হচ্ছে? তছনছ করা হচ্ছে। আমরা যে মানুষ, আমাদেরও বেঁচে থাকার একটা অধিকার রয়েছে, আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে, এই জিনিসটা তারা নেগলেক্ট করতো সবসময়, আমাদেরকে সবসময় নিচু চোখে দেখতো। অর্থাৎ আমাদেরকে মানুষ হিসেবেই তারা স্বীকৃতি দিত না, এরকম একটা ব্যাপার স্যাপার। এই জন্য বলতেছে কি, চতুর্দিকে মানবিক বাগান, কমলবন কি হচ্ছে? তছনছ হচ্ছে। অর্থাৎ মানুষের অধিকারগুলো কি করা হচ্ছে? ছিনিয়ে নেওয়া হচ্ছে। তারপরে বলছে, বুঝি তাই 1969-এও, অর্থাৎ এই 1969 সালেও কি হচ্ছে? আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। তো সালাম কি 1969 সালে এসে রাজপথে নামতে পারে? কখনোই পারে না। কিন্তু কবি শামসুর রহমান বলতেছে যে এই 1969 সালে এসে যারা রাজপথে নেমেছে, তাদেরকে দেখে আমার মনে হয় যেন সেই 1952 সালের সালামের মতো। অর্থাৎ এই 1969 সালে যারা আন্দোলন করতেছে, তাদেরকে দেখে কবি শামসুর রহমানের মনে হচ্ছে যেন এরা সালামের মতো আবারও রাজপথে নেমেছে। কিসের জন্য? তাদের অধিকার আদায়ের জন্য। তারপর বলছে, বুঝি তাই 1969-এও মনে হচ্ছে যেন আবার 1969-এও কি হচ্ছে? আবার সালাম নামে রাজপথে, আবার সালাম রাজপথে নেমেছে, শূন্যে তুলে ফ্ল্যাগ। ফ্ল্যাগ হচ্ছে পতাকা জাতীয় জিনিস। এখন আন্দোলন করার সময় হাতে থাকে না, ওখানে কি লেখা থাকে? রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকম কিছু একটা লেখা ছিল না? তো এগুলোকে বলা হচ্ছে যে শূন্যে তুলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তো বরকত 1969 সালে এসে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে জান দিতে পারবে না। তবে এই 1969 সালে এসে যারা শহীদ হচ্ছে, সেই সকল শহীদদেরকে বলতেছে এরা যেন 1952 সালের বরকতের মতো ঘাতকের সামনে বুক পেতে রক্ত বিলিয়ে দিচ্ছে, এরকম একটা ঘটনা বোঝাচ্ছে। তারপরে বলতেছে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তো সালামের চোখে যে আগ্রাসী মনোভাবটা ছিল, যে ওই সময়ে, কোন সময়? 1952 সালে সালাম, বরকত, রফিক জব্বার যে রাজপথে নেমেছিল, তারা কিন্তু একটা ক্ষোভে নেমেছিল যে আমাদের রাষ্ট্রভাষা ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের মাতৃভাষা ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই জন্য তারা একটা ক্ষোভে, একটা রাগে, তাদের চোখের মধ্যে একটা আগ্রাসী মনোভাব ছিল। তো তাদের চোখে যে আগ্রাসী মনোভাবটা ছিল, এই মনোভাবটা কিসের মতো ছিল? এই ঢাকা শহরে যে বর্তমান পরিস্থিতি, বর্তমান বলতে সেই সময়ে, যে ঢাকা শহরে সেই সময় পরিস্থিতি কিরকম ছিল? ভালো ছিল না। তারা সবাই সব সময় যেখানে সেখানে আন্দোলনে লিপ্ত ছিল। তো সালামের চোখ দেখে মনে হচ্ছে তার চোখে যে আগ্রাসী মনোভাবটা, এরকম মনোভাবটা যেন গোটা শহরে বিরাজমান। যে সালামের চোখ আজ আলোচিত ঢাকা, অর্থাৎ ঢাকা শহরের অবস্থাকে সালামের চোখ দিয়ে তুলে ধরতেছে। যে সালামের চোখ দেখে বোঝা যাচ্ছে যে ঢাকা শহরে কিরকম একটা অবস্থা, এরকম একটা জিনিস। তো আমি কিন্তু কোনো কিছু জিনিস সহজে বোঝাইতে গিয়ে মূল জিনিস থেকে একটু দূরে চলে আসি। তো এই জিনিসটাকে কেউ
অন্যভাবে না নিলেই বেটার। তারপরে দেখো, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তো 1952 সালে সালামকে যখন গুলি করা হলো, গুলি খেয়ে সালাম মাটিতে পড়ে গেল, তখন তার মুখটা দেখে মনে হলো যেন তরুণ শ্যামল পূর্ব বাংলা, এরকম একটা জিনিস প্রকাশ পেয়েছে যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অথবা ব্যাপারটা এরকমও হতে পারে যে সালামের মুখে আজ কি হচ্ছে, তরুণ শ্যামল পূর্ব বাংলার অধিকারের কথা ফুটে উঠতেছে। তো যাই হোক, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। সালামের হাত থেকে কি ঝরতেছে? রাষ্ট্রভাষা বাংলা চাই, এ ধরনের স্লোগান কি হচ্ছে, ঝরতেছে। এই ধরনের স্লোগানকে বলতেছে অবিনাশী বর্ণমালা। অর্থাৎ সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে। কেমনভাবে বরকত স্লোগান দেয়? দৃঢ় কণ্ঠে, বজ্র কণ্ঠে। এটাকে কবিতায় বলতেছে গাঢ় উচ্চারণে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। এখানে বীরের রক্ত বলতে কি বোঝানো হচ্ছে? যারা 1952 সালে শহীদ হয়েছে সেই সকল শহীদদেরকে বলা হচ্ছে বীর। এই বীরের রক্তের বিনিময়ে এবং কিসের বিনিময়ে? দুঃখিনী মাতার অশ্রু জলে। এই সকল বীররা তো শহীদ হয়ে গেল, তো এদের মাতারা, তাদের মায়েরা কি, তাদের মায়েরা কান্না করতেছিল। তাদের চোখের জলের বিনিময়ে আমরা কি পেলাম? বিজয় অর্জন করলাম। যে এই সকল বীরের রক্তের বিনিময়ে এবং তাদের মায়ের চোখের জলের বিনিময়ে আমরা কি পেলাম? রাষ্ট্রভাষা বাংলা পেলাম। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তারপরে বলছে হৃদয়ের হরিত উপত্যকায়। ফোটে ফুল হচ্ছে আমাদের যে আমরা যে বিজয়টা অর্জন করলাম, আমরা যে রাষ্ট্রভাষা বাংলা করতে পারলাম, এই যে বিজয়টা, এটাকে বলা হচ্ছে ফোটে ফুল। কোথায় ফুল ফোটে? বাস্তবের বিশাল চত্বরেই। তারপরে বলছে হৃদয়ের হরিত উপত্যকায়। হৃদয়ের হরিত, হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। তো হৃদয় মানে তো বুঝতেই পারতেছো মন, অর্থাৎ মনটাকে সবুজ রঙের সাথে একটা তুলনা করতেছে। যে কি হচ্ছে, যে আমরা যে এই যে বিজয়টা অর্জন করলাম, আমরা যে বাঙালি জাতি হয়ে শুধুমাত্র ভাষার জন্য আমরা নিজেদের প্রাণ দিলাম, ব্যাপারটা কিন্তু ইতিহাসে একটা স্মরণীয় ব্যাপার। কোনো জাতি ভাষার জন্য নিজের প্রাণ দেয় নাই, শুধুমাত্র আমরা বাঙালিরাই ভাষার জন্য প্রাণ দিয়েছি। তো এই ঘটনাটা, এই বিজয়টা কি হচ্ছে, আমাদের মনের মধ্যে একটা সাড়া জাগাচ্ছে হৃদয়ের হরিত উপত্যকায়। ওকে, সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল কি? বাংলা ভাষা। সেই বাংলা ভাষাটা কি? আমাদের প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। শিহরিত মানে শিহরণ জাগায় শরীরের মধ্যে, ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে, আনন্দের রৌদ্রে অর্থাৎ আনন্দের কারণে। আমরা যে এত বড়, এত মহান একটা কাজ করলাম, এত বিজয় অর্জন করলাম, এই বিজয়ের কারণে আমাদের মধ্যে, মনের মধ্যে একটা কি আনন্দ হচ্ছে, আবার মাঝে মধ্যে দুঃখের ছায়াও নামতেছে। কারণ এই বিজয়টা অর্জন করতে গিয়ে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হলো, আমরা আমাদের অনেক ভাইদেরকে হারাইলাম। এটা হচ্ছে কি দুঃখের ছায়ায়। তো এই কবিতাটা পড়ে আমরা যেটা বুঝলাম, যে এই কবিতায় 1969 আন্দোলনের কথা তুলে ধরেছে কিসের মাধ্যমে? সেই 1952 সালের আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ এই 1969 গণ অভ্যুত্থান আন্দোলনটা দেখে কবি শামসুর রহমানের মনে হচ্ছে যেন আবার সেই 1952-এর মতো সালাম বরকত রাজপথে নেমেছে। অর্থাৎ যে সকল ছাত্র সমাজরা 1969 সালে আন্দোলন করতেছিল, তাদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য গণ অভ্যুত্থান আন্দোলন করতেছিল, তাদেরকে সেই সালাম বরকতের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। বলতেছে আবার দেখো কৃষ্ণচূড়া ফুটেছে থরে থরে, অর্থাৎ কৃষ্ণচূড়ার মতো, সেই লাল রঙের মতো, সেই শহীদের রক্তের মতো আবারও রাজপথে নেমেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের এই ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে আর কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে তো আমাকে ফেসবুকে নক করতেই পারো। আমার ফেসবুক আইডিটি হচ্ছে MD নাহিদ হাসান মুন্না, আর লিঙ্কটি হচ্ছে facebook.com/bdnahid24। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপটা হচ্ছে ACC and Admission Help Zone @nahid24। আর গ্রুপের লিঙ্কটা হচ্ছে facebook.com/group/nahid24.ru। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নাহিদ 24-এর সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।